না, প্রথম প্রথম আমি কোনো কারণ দেখি না। আমি ভীষণ ক্রিটিক্যাল যুবকদের নিয়ে, কিন্তু ওনাদেরকে, যেহেতু আপনার প্রশ্নে সর্বাত্মক দায়ের প্রসঙ্গ আসছে, কোনো কারণ নেই তাদেরকে সর্বাত্মক দায় দেওয়ার। দেখেন, মানে কোনো সন্দেহ নেই আমার সাথে ওনাদের যোগাযোগ ছিল না, কিন্তু আমার এতেও কোনো সন্দেহ নেই যে তাদের সাথে বিভিন্ন সময়, জুলাইয়ের ক্রুশাল সময়গুলোতে তাদের সাথে অধ্যাপকদের যোগাযোগ ছিল, সাংবাদিকদের যোগাযোগ ছিল, আইনজীবীদের যোগাযোগ ছিল, যেটাকে চলতি ভাষায় বলা হয় সিভিল সমাজ, আর অচলতি ভাষায় আমরা যাদেরকে ম্যানেজারিয়াল ক্লাস মার্কসের ভাষায় বলতে পারি। এই ম্যানেজারিয়াল ক্লাসের সাথে তাদের ওয়ার্কিং ক্লাস নিয়ে আমি ঢুকছি না। যোগাযোগ খুব পরিষ্কার টের পাওয়া গেছে 5ই আগস্টের পরেই তারা যখন শ্রমিকদেরকে স্বৈরাচারের দোসর রায় দিলেন। কিন্তু আমি বলছি নন ওয়ার্কিং ক্লাস, ম্যানেজারিয়াল ক্লাসের সাথে তাদের যোগাযোগ নিবিড় ছিল, এটা জানা সম্ভব, এবং তারা নিজেরাও সেটা অস্বীকার করেন না। এখন একজন আপনার বা আমার সাথে তাদের যোগাযোগ নেই, এটা কোনো অভিমানের বিষয় হতে পারে না। তো তাদেরকে যারা যোগাযোগ ছিল, তারা সরকারি দুজন থাকবেন নাকি থাকবেন না, এই পরামর্শগুলো তো তারা দিতে পারতেন, মানে বড়রা দিতে পারতেন। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, যখন ওয়াকার সাহেব বক্তৃতা দিচ্ছেন, সবচেয়ে কম রিপ্রেজেন্টেশন তো হচ্ছে আন্দোলনকারীদের, মানে যারা নেতৃত্ব দিচ্ছে। আমি আন্দোলন করে বলছেন নেতৃত্ব কোথায়? তো ওইটা তো হল্ট করানোর কথা ছিল সিভিল সমাজের। ওই সময় সেনাপ্রধানকে আপনার নাহিদ সাহেব বা মাহফুজ সাহেবেরও ফোন করার দরকার ছিল না। ওখানে যে কোনো সিভিল সমাজের লোক বললে হলো যে ওকে, উই আর ওয়েটিং ফর ইউর লেকচার, ভেরি ক্রুশাল ফর বাংলাদেশ, বাট ওয়েট ফর দ্য লিডার্স। অথবা আপনি এটা প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড কোথায়? যখন এই যুব নেতৃত্ব জাতিকে কখন অ্যাড্রেস করেছে? করে নাই তো। না কেন? এটার আর্কিটেক্টকে, আমার পয়েন্টটা আশা করি বোঝাতে পারছি। কেন আমি যুব নেতৃত্বকে সর্বাত্মক দায় দেবো না তা ব্যাখ্যা করছি। কারণ ওনারা যদি গেরিলা পদ্ধতিতে যখন কাজ করেছেন, তখনকার পর্যন্ত তো তাদের রিস্ক আমাদের কারো ছিল না। কিন্তু যখন ওনারা পাবলিক হয়েছেন এবং ওনাদের আর আশু থ্রেট নাই, তখন তাদেরকে যে সকল সিভিল সমাজের সাথে তারা যোগাযোগ রাখছিলেন, আবারও বলছি এক্সক্লুডিং আমি কিন্তু ইনক্লুডিং যাদের সাথে, তারা তো তাহলে বলবেন যে, এবং এমনকি এটাও হতে পারে, চাইলে আপনি 5 তারিখ, এটাও সম্ভব ছিল, এটা ওয়াকার সাহেবকে দিয়ে বলানো সম্ভব ছিল যে আমি আপাতত নিরাপত্তার দিক থেকে চিন্তা করে, এবং যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে গেছেন ইত্যাদি জায়গা থেকে বক্তৃতা দিলাম। যদি আপোষেরই প্রসঙ্গ আসে তাহলে তিনি বলতে পারতেন, কিন্তু এই অভ্যুত্থানে বিজয়ী পক্ষ আপনাদেরকে জাতির উদ্দেশ্যে অ্যাড্রেস করবে সন্ধ্যাবেলা, সেটার দিকে মনোযোগ দিন না কেন? স্ক্রিপ্ট, পলিটিক্স ইজ অল ওভার স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে যদি আপোষই হয়ে থাকে, তাহলে সেনাপ্রধান এটা বলতে পারবেন না কেন? আপনার তো কল্পনা শক্তিতে থাকতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি একটা এক্সট্রিম সিচুয়েশনের কথা বলছি। এর মানে হলো যে পরে যেটা হলো তা অনেকগুলো জিনিস হলো। পরে যেটা হলো যে আইডেন্টি, আপনার রাজনৈতিক দল নিয়ে আসছি, আইডেন্টিটি রাজনীতির একটা খুবই আপনার কুৎসিত এবং আপনার অত্যন্ত পরিব্যাপ্ত চেহারা দেখছি আমরা। এখন এইটা কতটা কুৎসিত, কতটা পরিব্যাপ্ত কেন হলো, এটা আমার বোঝাবুঝি আছে। আমার বোঝাবুঝিটা হলো কি এই যে এটা এরকম না, এটা এখানেই ছিল। আপনি যদি কোনো পত্রিকার নিচে, কোনো পত্রিকা যারা কমেন্ট ওপেন করে রাখে সেল বৃদ্ধির জন্য, তা আপনি যদি কখনো লেজের দিকে 22, 23, 21 যে কোনো সনের, যেহেতু অনেকদিন ধরে সাইবার তো খোলাই, আপনি যদি মনোযোগ দেন, তাহলেই 10 মিনিট হোমওয়ার্ক করলে বোঝা সম্ভব যে বাংলাদেশের মানুষজনের পেটে কার বিরুদ্ধে কতটা হিংসা জমে আছে। এটা শুধুমাত্র আপনার যে কোনো, এমনকি শেখ হাসিনার আমলেও আপনার কমেন্টের নিচে পড়লেই যথেষ্ট ছিল। এই পক্ষ গান সহ্য করতে পারে না, ওই পক্ষ নাটক সহ্য করতে পারে না, ওই পক্ষ পার্টিকুলার কারণ নাটক সহ্য করতে পারে না, ওই পক্ষ তারে বলে এ বেটা তো মডেল হওয়ার কথা ছিল, নাটকে এসে কী করে। এগুলো হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং কৌতুকপূর্ণ, কিন্তু এর বাইরে সীমাহীন সব ঘৃণা বিদ্বেষের ওখানেই আলামত আছে। তাহলে সমাজে যদি ওগুলো থেকে থাকে, আর কে বা মনে করে ওখানে যদি নাও দেখতে পেতাম, তাহলে কি আমরা ভাবতাম যে সমাজ শুধু কোলাকুলি করে? তাহলে সমাজে যে ধরনের আপনার নানান ধরনের এই যে রাগী, অন্যকে নস্যাৎকারী, অন্যকে আপনার অন্যকে বিনাশ করতে চায়, এই শক্তিগুলো যদি সমাজে থেকে থাকে, তাহলে আসলে পলিটিক্যাল স্পেসে যারা কাজ করেন তাদের দায়িত্বগুলো কি দাঁড়ায়, যেখানে আপনার প্রশ্ন আর কি। আমি মনে করি 5ই আগস্টের আগে থেকে তো বটেই, পরেরটাই বেশি জরুরি মনে করি। পরে আসলে রাজনৈতিক দলগুলোর যে কিংকর্তব্য বিমূঢ়তা, বাংলাদেশের গ্রাম দেশের সুন্দর ভাষা আছে, এটাকে বলে হচ্ছে ভ্যাবদা মেরা থাকা, তবদা মেরা থাকা। মানে তবদা মেরা থাকা, আমি বলি ভ্যাবদা মেরে থাকা।
আর সাহিত্যের ভাষা হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়তা। এই যে কিংকর্তব্য বিমূঢ়তা, এটা কিন্তু আসলে আপনার দৃষ্টান্তমূলক ছিল, মানে চোখে সহ্য করা যাচ্ছিল না। আপনি যদি যে ধরনের সংগঠনগুলোর সাথে আমাদের আগ্রহ আছে, ধরেন বাম দলগুলোর কথা যদি বলি, বাম দলগুলোকে অনেকেই ভাবে এরা ইরেলেভেন্ট হয়ে গেছে। আমি মনে করি না। কেন মনে করি না বলছি। ইরেলেভেন্ট যে হয়ে যায় তাকে নিয়ে মানুষজন তো কথা বলে না। মানে সাবেক বউকে নিয়ে আমি নিন্দা করতে বসছি, এটা কি মানে উনি ইরেলেভেন্ট নন? এতটাই সিম্পল। তো ইলেকট্রাল জিনিস আরেকটা জিনিস। যারা ইলেকট্রাল রেজাল্ট দিয়ে সমাজকে গুরুত্ব বোঝার চেষ্টা করেন, তারা একটা গুরুত্বপূর্ণ ত্রুটি করেন। আমি এই অঙ্কটা গত কয়েক বছর ধরেই লোকজনকে বলি, একটা অঙ্কের হিসাব, যে আপনি যদি কুষ্টিয়া বা কোথাও একটা আসনে না দাঁড়াই, আপনি জিতলেন আর আমি হারলাম, আমাদের দুজনের বিয়োগফলও হবে 70,000 ভোট মিনিমাম। কোনো কোনো ক্ষেত্রে 1.5 লাখ 2 লাখ হয় ভোটের পার্থক্যে মানুষ জেতে। তাহলে দুজন প্রার্থীর পার্থক্য পর্যন্ত 50, 60, 70,000 হচ্ছে সাধারণ পার্থক্য। আর ঢাকা শহরে 10,000 লোকের মিছিল হলে সেটা আড়স কাপা মিছিল হয়। এই হচ্ছে আপনার ইলেকট্রাল বাস্তবতা আর গুণগত বাস্তবতার তফাৎ। ওইখানে যেখানে 70,000 নাম্বারটা যেন বা নাম্বার, আপনি পরে নরসিংদীতে শোনার চেষ্টা করছেন, তারপর নড়াইলেটা শোনার চেষ্টা করছেন, এই 70, 80, 1 লাখ 1.25 লাখের পার্থক্য আপনার মনেই হচ্ছে না কিছু। আর মাত্র 10,000 লোকের মিছিল ঢাকা হওয়া মানে হলো একটা সরকার সেকেন্ড হয়ে যেতে পারে। এই হচ্ছে ইলেকট্রাল দিয়ে সমাজ বোঝার পার্থক্য। তো ওইখানে বামরা ভোট হয়তো 12টা পেয়েছে, আমার কোনো সমস্যা নেই এই কলঙ্ক শুনতে, কিন্তু ওনাদেরকে এই 13 মাস ধরেও আলোচনায় যারা রাখছেন, গালাগালি যারা করছেন, তারা লেগেসির কারণে হলেও জানেন যে দে ডু ম্যাটার তাদের। এখন এই লোকগুলো যাদের ম্যাটার করে, যাদেরকে আমি প্রায়শই নিজেদের মহলে বলি তোপখানা বাম বলে আর কি, আপনি যদি খেয়াল করে দেখেন 5ই আগস্টের পরে তাদের একটা কোনো অভিব্যক্তি নাই যা কোনো মানে কনক্লুসিভ কোন অর্থে এই আন্দোলনটি একটা বদ আন্দোলন ছিল, শেখ হাসিনার ভাষণ সেটা বলা, অথবা আমরা স্লো ছিলাম, শ্লথগতি সম্পন্ন ছিলাম, আমরা বুঝতে সমস্যা হয়েছে, আমরা তরুণদেরকে আপহোল্ড করি, আসো ভাই কোলাকুলি করি, এবং সেলিব্রেট করা, রাস্তায় একটু মিছিল টিছিল করা, মানে কিছু একটা। একমাত্র যেটা আমার মনে পড়ে ইমিডিয়েট, সেটা হচ্ছে 13ই আগস্ট জাসদের একটা লিফলেট বের হয়েছে। সেই লিফলেটে তারা হাসানুল হক ইনুকে সভাপতি পদ থেকে আর শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে 13ই আগস্ট। 3রা আগস্ট দিলেও যতটুকু মুখরক্ষা হতে পারতো সেটা করেন নাই তারা। আর 13ই আগস্টে যে দিয়েছেন, আপনি এখনও ওদের ওয়েবসাইট নাই, উইকিপিডিয়ার এন্ট্রি দেখবেন ইনু সাহেব সভাপতি, মানে কত পরিমাণ ডাল হলে ইউকিপিডিয়াতে একটা লোকই ঢুকতে পারে। আমি ধরে নিচ্ছি জাসদের ইউকিপিডিয়া জাতীয় পার্টির লোক লিখে দেয় নাই, বা জামাত ইসলাম যেহেতু ভালো তাই লিখে দেয় নাই। জাসদের ইউকিপিডিয়া মোর লাইকলি জাসদের একটা হোল্ড আছে থাকার কথা তো, তাই না? সাধারণত লেখক বন্ধুদের ইউকিপিডিয়া বানিয়ে দেয় বন্ধুরা, ভক্তরা। আমার নাই, তাই ইউকিপিডিয়া নাই। তো জাসদের তো 1 2 জন থাকার জন্য আছে। এইটা খেয়াল করবে না যে মানুষজন প্রথমেই উইকিপিডিয়া দেখে, বিশেষ করে ছোট দলের ক্ষেত্রে আর কোথায় বা হিস্ট্রি পাবে। 13তম মাস আমি শেষ 15 দিন দেখি নাই, আমার কৌতূহল আছে বলেই বলছি, কিন্তু শেষ 15 দিন আগ পর্যন্ত এখনো উইকিপিডিয়াতে প্রেসিডেন্ট হচ্ছে ইনু। এই হচ্ছে এদের ওভারঅল মানে গতি, রিয়াকশন। এটা বলছি কেন? বলছি কারণ 5ই আগস্টের আগে যাই হোক না কেন, পরে তাদের সোশ্যাল স্পেস নেওয়া উচিত ছিল। এই সোশ্যাল স্পেস যদি গালাগালি তো এখনও আছে, এই সোশ্যাল স্পেস বলতে তারা যেহেতু তোপখানা রোডটাকেই বোঝেন, তোপখানা রোড থেকে শাহবাগ পর্যন্ত, সেখানেও নড়াচড়া দৌড়াদৌড়ি করা, শেখ হাসিনা যাওয়ার উপলক্ষে স্বাগত জানানো, যুবক নেতৃবৃন্দদেরকে মানে যুব নেতৃবৃন্দদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন, এবং তাদের এই শ্লথগতি সম্পন্ন দীর্ঘদিনের প্রতিক্রিয়াতে আত্মসমালোচনা, এগুলো রাজনৈতিক কর্মকাণ্ড থাকা জরুরি ছিল। আপনি ভিজিবল সোশ্যাল স্পেসে নানান সংগঠনের উপস্থিত থাকা না থাকা পার্থক্য আছে। তো যদি খেয়াল করে দেখেন তাহলে গত 13 মাস ধরে সরব উপস্থিতি যাদের, তাদের বড় অংশই আপনার ঘৃণাত্মক আইডেন্টিটি পলিটিক্স করে থাকে। আইডেন্টিটি পলিটিক্স অনেকেই আর্গু করবে যে আইডেন্টিটি মানে পরিচয় রাজনীতি মূলগতভাবেই ঘৃণাত্মক, সেটা তো বলাই যেতে পারে হয়তো, কিন্তু আপাতত যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে পরিচয় রাজনীতির একাংশ অঘৃণাত্মক, তাহলে এই মুহূর্তে অন্তত যারা পরিচয় রাজনীতি করছে তারা মানে অন্যদের বিনাশমূলক কর্মকাণ্ড বা ঘোষণাপত্র দিতে থাকেন। এই দশাটা তৈরি হওয়ার জন্য খানিকটা আপনার অন্যান্য রাজনৈতিক দলের এই যে নিষ্ক্রিয়তা, দ্বিধাদ্বন্দ্ব, এবং তার মধ্যে যখন মাহফুজ সাহেবরা বললেন, আমি উপদেষ্টার কথা বলছি, ওনারা যখন দাবি করলেন ওনাদের গ্রুপ থেকে যে তারা বিএনপিকে ক্ষমতা নেওয়ার আহ্বান জানিয়েছিল, আমি তাদের এই দাবিটাকে বিশ্বাস করি।
যদিও বিএনপি একাধিক সময় এটা বলেছে, তাদেরকে জানানো হয় নাই, এবং পরে তারা মিথ্যা টিথ্যা নিয়ে উল্টো দিক থেকে ভেবে দেখলে তাদেরকে যদি আহ্বান জানানো নাও হয়ে থাকে, এটা তো বিএনপির আপনার কর্তব্যের মধ্যে ছিল বলা, যা আপনারা আমাদেরকে কী করতে বলেন। আমরা সিঙ্গেল পার্টি হিসেবে না, মানে আমাদের কি, আপনারা যেহেতু এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন একটা বড় সংগঠন হিসেবে, আমাদের প্রতি আপনাদের চাওয়া কী, এটা তো মানে তাদেরকে নিমন্ত্রণ জানানোর দরকার নেই। আপনি আশা করি বুঝতে পারছেন, এই যে আপনার একটা হাত গুটানোর যে কাজটা অন্যরা করেছেন, তার খেসারত কোথাও না কোথাও গিয়ে যুব নেতৃত্ব দিতে হয়েছে, আমি মনে করি সেটা। ফলে আমি শুরুটাতে যদি বলি, যুব নেতৃত্বকে এর জন্য সর্বাত্মক দায়িত্ব দেওয়ার জায়গা নেই, মানে বরং তাদের যে পরিমাণ পরিশ্রান্তি এবং ফেটিক ছিল, যদি বলেন ওটাই সঠিক সময় ছিল অন্যান্য সংগঠনে এগিয়ে আসা, যে ওয়েল আপনারা সরকারে থাকবেন কিনা আপনাদের সিদ্ধান্ত, আপনারা বরং বলেন যে আগামী কয়েক মাসে আমাদের জব ডেসক্রিপশন কী, অ্যান্ড উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। এটা কেউ বলতে পারে আমরা তো কইছিলাম, এটা স্টেটমেন্টের প্রসঙ্গ না, এটা আসলে আপনার মিন করার প্রসঙ্গ ছিল তখন, একটা সংবাদ সম্মেলনে বলার বিষয় না। তারা দুধ পাঠাতে পারতেন, তারা মানে আমি বলতে চাচ্ছি আপনি খুব সহজেই লক্ষণ করবেন যে 5ই আগস্টের পরে এদিকে তোপখানা রোডের এই যে মামবুদ্ধিদেরও একটা তবদা মারা দশা আছে, আর পক্ষান্তরে বড় সংগঠনের দিক থেকেও নট নেসেসারিলি খুব উদ্যোগী সমাজ গঠনমূলক ভূমিকায় দেখা গেছে।